and provides access to records through time. মানে এটা রেকর্ড তোমার ক্যাপচার করবে, রেকর্ড ম্যানেজ করবে এবং এখান থেকে ইনফরমেশন তুমি কি করতে পারবে, রিট্রিভ করতে পারবে। এইরকম একটা সিস্টেমকে আমরা বলছি ইলেকট্রনিক রেকর্ড ম্যানেজমেন্ট সিস্টেম। থ্রু টাইম মানে যে কোনো সময় যে কোনো জায়গায় থেকে, ঠিক আছে। তো ইলেকট্রনিক রেকর্ড ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপমেন্টের জন্য কিছু বিষয় তোমাকে বিবেচনায় রাখতে হবে। যেরকম আমরা বলেছিলাম রেকর্ড ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য কিছু স্টেপস আছে বা কম্পোনেন্টস আছে, তো ইলেকট্রনিক রেকর্ড ম্যানেজমেন্টের জন্য কিছু স্টেপস বা কিছু কম্পোনেন্টস তোমাকে নিয়ে তোমাকে কাজ করতে হবে বা কিছু বিষয় তোমার বিবেচনায় রাখতে হবে। সেই বিষয়গুলো কি সেটার একটা লিস্ট এখানে তৈরি করা আছে। বেসিক কম্পোনেন্টস অফ এন ইলেকট্রনিক রেকর্ড ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে। তো এই কম্পোনেন্টস গুলো কি দেখো, এখানে 13 কম্পোনেন্টস এর কথা বলেছি। মোটামুটি যতগুলো বিষয় বিবেচনা করা জরুরি সবগুলো এখানে কভার করেছে। ইলেকট্রনিক্যালি রেকর্ড ম্যানেজ করতে হলে তোমার প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে একটা রিপোজিটরি। রিপোজিটরির মধ্যে তুমি রেকর্ড কিভাবে রাখবে অর্গানাইজড হইতে, তার জন্য একটা ফোল্ডার স্ট্রাকচার। তারপরে তোমার যে রেকর্ড গুলো আছে সেগুলোর একটা ক্লাসিফিকেশন তোমার থাকতে হবে, কি কি রেকর্ড আছে এবং সেগুলোকে তুমি কিভাবে ক্লাসিফাই করবে, ইন্ডেক্স করবে এবং সেগুলোর মেটাডাটা কি হবে। ক্যাপচারিং এন্ড ডিক্লেয়ারিং রেকর্ডস, সিস্টেমের মধ্যে তোমাকে প্রোগ্রামিং সেট করতে হবে যাতে করে সিস্টেম অটোমেটিক্যালি কোন ডকুমেন্টটা রেকর্ড হবে এবং কোনটা প্রিজার্ভ করতে হবে সেটা সে জানবে। রেকর্ড সিকিউরিটি, একটা সিস্টেমে আমরা জানি যে আমরা সবাই অ্যাক্সেস করতে পারবো না। আমাদের যে অ্যাডমিশনের যে ডেটাবেস সেখানে আমি অ্যাক্সেস করতে পারবো না। আমার যদি কোনো ইনফরমেশন দরকার হয় তাহলে অ্যাডমিশন রিলেটেড কাজের সাথে যারা সংশ্লিষ্ট তারা আমাকে সেই ডেটাটা খুঁজে দিবে, কিন্তু সরাসরি আমি অ্যাক্সেস পাবো না। অর্থাৎ একটা সিস্টেমের মধ্যে কে অ্যাক্সেস করতে পারবে কে পারবে না, অর্থাৎ পাসওয়ার্ড সেট করে দেয়া যে সবাই এখানে অ্যাক্সেস পাবে না, তার মানে হচ্ছে এইটা হচ্ছে একটা সিকিউর সিস্টেম। তো তোমার রেকর্ড ম্যানেজমেন্ট সিস্টেমেরও তো একটা সিকিউরিটি সিস্টেম ডেভেলপ করতে হবে। তারপরে ম্যানেজিং ফিজিক্যাল রেকর্ডস, ইলেকট্রনিক রেকর্ড ম্যানেজমেন্ট সিস্টেম যে শুধু ইলেকট্রনিক রেকর্ডই ম্যানেজ করে এমন না, এটার মাধ্যমে ফিজিক্যাল রেকর্ডও ম্যানেজ করা যায়। আমি পরে যখন এক্সপ্লেনেশনে আসবো তখন বলবো। এবং তুমি যে রেকর্ড গুলো বা ডকুমেন্ট গুলো প্রিজার্ভ করবে, সংরক্ষণ করবে তোমার সিস্টেমে, সেগুলো সার্চ করার অপশন থাকতে হবে। এবং তোমার সিস্টেমে কি কাজ হচ্ছে, কোথায় পরিবর্তন হচ্ছে, নিউ কি কি সংযোজন হচ্ছে, এসব বিষয়ে তুমি একটা রিপোর্ট তৈরি করতে পারবে সিস্টেম থেকে। রিপোর্টিং বা অডিটিং এর একটা বিষয় থাকতে হবে। কমপ্লায়েন্স উইথ স্ট্যান্ডার্ডস, তুমি যখন রেকর্ড ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করবে তখন রেকর্ড ম্যানেজমেন্টের কিছু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস আছে, এছাড়া কান্ট্রি বা অর্গানাইজেশনাল কিছু রুলস রেগুলেশনস আছে, সেগুলো মেনে তোমাকে সিস্টেম ডেভেলপ করতে হবে। স্ক্যানিং অ্যান্ড ইমেজিং, আমরা বলেছি যে ইলেকট্রনিক রেকর্ড ম্যানেজমেন্টে আমরা ফিজিক্যাল রেকর্ডস ম্যানেজ করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্যাল রেকর্ডকে আমি যদি কনভার্ট করে ইলেকট্রনিক ফরম্যাটে আনতে চাই তারও অপশন থাকতে হবে, এবং সেই অপশনটা হচ্ছে স্ক্যানিং অ্যান্ড ইমেজিং। অ্যান্ড আরেকটা হচ্ছে কোলাবোরেশন, ওয়ার্কফ্লো। এগুলো কি আমি এক এক করে তোমাদেরকে এক্সপ্লেন করছি। দিজ আর দ্য বেসিক কম্পোনেন্টস দ্যাট শুড বি ইন্টিগ্রেটেড in an electronic record management system. Now let us go one after another. Repository কি? ইনস্টিটিউশনাল রিপোজিটরির নাম শুনেছো না তোমরা? আইআর নাম শুনেছো? মানে রিপোজিটরি মনে হচ্ছে একটা সংরক্ষণাগার। যেমন ধরো ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরি একটা কি ফিজিক্যাল রেকর্ডের রিপোজিটরি। তো ইলেকট্রনিক রেকর্ডকেও প্রিজার্ভ করার জন্য তো একটা স্পেস লাগবে, তোমার লাগবে না? নাকি হাওয়ায় তুমি রেকর্ড রাখতে পারবে বলো তো? না ম্যাম, স্পেস লাগবে। এই যে আমরা যে গুগলে সার্চ করছি, এত এত ডকুমেন্ট আমরা ব্রাউজ করছি, এই ডকুমেন্ট গুলো কি কোথাও স্টোর করা আছে নাকি বায়োবিও, কোনটা? স্টোর করা আছে। অবশ্যই গুগলের বিভিন্ন দেশে বিভিন্ন সার্ভার আছে, এই সার্ভারের মধ্যে এগুলো কি করা আছে, স্টোর করা আছে, ঠিক আছে। সুতরাং তুমি যদি কোনো ইলেকট্রনিক রেকর্ড ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করতে চাও তাহলে তোমার একটা সংরক্ষণাগার লাগবে। যদি তুমি তোমার সিস্টেমটাকে কোনো নেটওয়ার্কের মাধ্যমে অ্যাক্সেসিবল করতে চাও তাহলে দ্যাট শুড বি এ ডেটাবেস সার্ভার।
আর তুমি যদি সেটা না চাও তাহলে তোমার হার্ড ডিস্কের মাধ্যমেও তুমি ইলেকট্রনিক রেকর্ড ম্যানেজ করতে পারো। আন্ডারস্ট্যান্ড? বুঝতে পেরেছো? জি ম্যাম। একটা নেটওয়ার্কে বা একটা ডেটাবেস যখন ক্রিয়েট করা হয় কোনো একটা অর্গানাইজেশনের জন্য, কাজের জন্য, বা কোনো একটা ইউনিভার্সিটি বা কোনো একটা লাইব্রেরির কাজকর্ম সম্পাদনের জন্য, তখন তাদের যে ট্রানজেকশন গুলো হচ্ছে এবং এই ট্রানজেকশনের যে বাই প্রোডাক্ট বিভিন্ন যে ডকুমেন্ট, সেগুলো সংরক্ষণের জন্য কিন্তু একটা সার্ভার থাকে। ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটিরও একটা সার্ভার আছে। এই সার্ভারের মধ্যে ঢাকা ইউনিভার্সিটি যত ওয়েবসাইট, যত রেকর্ডস, যত সার্কুলার, সবকিছু কিন্তু ওখানে স্টোর হচ্ছে। ঠিক আছে, তো প্রত্যেকটা অর্গানাইজেশনই যদি তাদের রেকর্ড ইলেকট্রনিক্যালি ইয়ে করতে চায়, প্রিজার্ভ করতে চায়, তাহলে তাদের একটা সার্ভার, একটা স্পেস লাগবে। হ্যাঁ, তো ওই স্পেসটা কি? এটা একটা সার্ভার। ঠিক আছে, তো এই এই সার্ভারটা কি সেটা এখানে আমি এক্সপ্লেন করেছি। দেখো, অল ইলেকট্রনিক রেকর্ড ম্যানেজমেন্ট সিস্টেম নিডস টু হ্যাভ এ রিপোজিটরি হোয়ার দ্য রেকর্ডস উইল বি আর্কাইভড, যেখানে রেকর্ড গুলো স্থায়ীভাবে সংরক্ষিত হবে। ফিজিক্যালি দ্য রিপোজিটরি উইল বি লোকেটেড অন ওয়ান অর মোর নেটওয়ার্ক ডেটাবেস সার্ভারস। অর্থাৎ এই সার্ভারটা তোমার একটা সিঙ্গেল ইনস্টিটিউশনেও থাকতে পারে, অথবা মোর দ্যান ওয়ান প্লেসেস এই সার্ভারটা ডিস্ট্রিবিউটেড হতে পারে। যেমন ধরো, গুগলের যত রেকর্ড আছে এগুলো কিন্তু গুগলের হেড অফিসে কোনো জায়গায় আসলে সংরক্ষিত না। এগুলো বিভিন্ন কন্টিনেন্টে, বিভিন্ন দেশে এদের ডিফারেন্ট ডিফারেন্ট সার্ভার আছে, এবং এই সব সার্ভারের মধ্যে একটা কি সংযোগ আছে, নেটওয়ার্ক। দে আর কি কানেক্টেড থ্রু ইন্টারনেট। ঠিক আছে, তো এই যে ডেটাবেস সার্ভার, এগুলাই হচ্ছে তোমার স্টোরেজ স্পেস, যেখানে তোমার বিভিন্ন ডকুমেন্ট গুলো তুমি কি করবে? আর্কাইভ। ঠিক আছে, এখন গুগলের যে ডকুমেন্টস গুলো, গুগলের যে গুগল যত কিছু আসলে রিলেটেড, বিভিন্ন বিষয় রিলেটেড যে ডকুমেন্ট, সেগুলো সার্চ করে সে কি করে? সে তার বিভিন্ন সার্ভারে এগুলো রাখে। কিন্তু আমরা কি যখন সার্চ করি তখন দেখি যে কোনটা কোন সার্ভার থেকে আসতেছে? না ম্যাম। না। যেহেতু সার্ভার গুলো ইন্টারকানেক্টেড, সেহেতু সে সব সার্ভার সার্চ করে আমাকে একটা রেজাল্ট দেয়, যে রেজাল্টটা আমি একটা সিঙ্গেল ইন্টারফেসে দেখতে পাই। আমি কিন্তু উপলব্ধি করি না যে কোথায় কোথায় এইগুলো আসলে প্রিজার্ভ করা আছে। সুতরাং তোমার অর্গানাইজেশনেও যদি তুমি একটা রেকর্ড ম্যানেজার হও, তাহলে কতগুলো জায়গায় তোমার সার্ভার হবে এ বিষয়ে তোমার ধারণা থাকবে। আহ কি তুমি একটা সার্ভারে সব রাখবে, নাকি বিভিন্ন ভিন্ন সার্ভারে রাখবে? হতে পারে তোমার প্রতিষ্ঠানের মানে আহ, কার্যক্রম বিভিন্ন দেশে, বিভিন্ন কন্টিনেন্টে বিস্তৃত, তখন তোমরা বিভিন্ন দেশে হয়তো তোমাদের সার্ভারে তোমাদের ডেটা থাকবে, তোমাদের রেকর্ড থাকবে, কিন্তু তোমাদের ইউজাররা যে কোনো জায়গা থেকে তোমাদের ডকুমেন্টকে অ্যাক্সেস করতে পারবে, এবং এখানে সার্ভারের যে বিভিন্ন স্থানে অবস্থান সেটা কোনো ইম্প্যাক্ট ফেলবে না তোমার মানে ডেটা বা ডকুমেন্ট সার্চিং এর ক্ষেত্রে। বোঝাতে পেরেছি? তো রিপোজিটরি বলছে এটা একটা সংরক্ষণাগার, এটা হচ্ছে একটা নেটওয়ার্ক ডেটাবেস সার্ভার, যেখানে আসলে প্রতিষ্ঠানিক যে কাজকর্ম হয় তার যে বাই প্রোডাক্ট বিভিন্ন ডকুমেন্ট সেগুলো প্রিজার্ভ থাকে, এবং ইউজার যারা আছে অর্গানাইজেশনের তারা ওইসব রিপোজিটরিতে তার অফিস থেকেই অ্যাক্সেস পায়, কারণ সে সেই রিপোজিটরির সাথে একটা ইন্টারনেটের মাধ্যমে কি কানেক্টেড। ঠিক আছে, অর্থাৎ বিভিন্ন সার্ভারে বা কোনো সিঙ্গেল সার্ভারে যেভাবেই তার তথ্য থাকুক না কেন, সে তার তথ্যে আহ, খুব সহজে অ্যাক্সেস করতে পারে, এবং সে কখনো ফিল করে না যে তার ডকুমেন্ট গুলো ভিন্ন ভিন্ন সার্ভারে আছে। এটাই এখানে বলেছে যে physically, the repository will be located on one or more network database servers, but will appear to the users of the system as one central repository. ঠিক আছে, ইউজার কিন্তু ফিল করবে না যে ডিফারেন্ট ডিফারেন্ট সার্ভারে তার ডকুমেন্ট আছে, সে ভাববে যে একটা জায়গা থেকেই তার তথ্যগুলো আসতেছে। Users of the electronic record management system should have the ability to browse the repository if their user access rights allow them to do so. মানে অর্গানাইজেশনে যারা পার্সোনাল থাকবে তারা তাদের রিপোজিটরি কি করতে পারবে? সার্চ করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে, যদি তার অ্যাক্সেসিবিলিটি বা অ্যাক্সেস রাইট থাকে। যেমন আমাদের ঢাকা ইউনিভার্সিটির যেসব জার্নাল আছে, ঢাকা ইউনিভার্সিটি অনেক জার্নাল পারচেজ করে, সেগুলো আমরা ঢাকা ইউনিভার্সিটির সার্ভার থেকে
সার্ভারের সাথে যেসব কম্পিউটার কানেক্টেড সেগুলো দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারি, কিন্তু বাহিরের কোনো কম্পিউটার দিয়ে যদি আমি অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদের প্রত্যেকের একটা পাসওয়ার্ড লাগে। এটা কি তোমাদের জানা আছে? জি ম্যাম। বুঝতে পেরেছো বিষয়টা? মানে ঢাকা ইউনিভার্সিটির ঢাকা ইউনিভার্সিটি থ্রু ঢাকা ইউনিভার্সিটি সার্ভার আমরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে ঢাকা ইউনিভার্সিটি যে জার্নাল পারচেজ করেছে সেগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি থ্রু দ্য সার্ভার অফ ঢাকা ইউনিভার্সিটি। কিন্তু আমি যদি বাইরের কোনো ইন্টারনেট কানেকশনে কানেক্টেড থাকি, সেখান থেকে যদি আমি এই ঢাকা ইউনিভার্সিটি সার্ভার হয়ে বিভিন্ন জার্নালে অ্যাক্সেস পেতে চাই, তাহলে কিন্তু আমাকে একটা পাসওয়ার্ডের মাধ্যমে যেতে হবে। তার মানে অন্য সার্ভার থেকে আমার কিন্তু ডিরেক্ট অ্যাক্সেস নাই, আমাকে একটা পাসওয়ার্ডের মাধ্যমে যেতে হবে, এবং পাসওয়ার্ড কিন্তু সবাইকে দেয়া হয় না। তোমাদের কি পাসওয়ার্ড দেয়া হয়েছে কোনো? জি ম্যাম, আমাদের আউট ক্যাম্পাস অ্যাক্সেসের জন্য একটা পাসওয়ার্ড দিচ্ছে আর কি, আচ্ছা, লাইব্রেরিয়ান। ওকে, তোমাদের একটা পাসওয়ার্ড দিয়েছে, তার মানে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি যারা স্টুডেন্ট এবং টিচার্স তাদেরকে অফ ক্যাম্পাস থেকে অ্যাক্সেস করার জন্য পাসওয়ার্ড দিয়েছে। ঠিক আছে? তো এটাই বলেছে যে কোন একটা অর্গানাইজেশনের যারা মেম্বার বা ইউজার, তারা তাদেরকে যদি অ্যাক্সেস রাইট থাকে তাদের, তাহলে তারা ওই রিপোজিটরি কি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে এবং ইনফরমেশন সেখান থেকে রিট্রিভ করতে পারবে। তাহলে রিপোজিটরি বিষয়টা ক্লিয়ার তোমাদের? জি ম্যাম। জি ম্যাম। এরপরে হচ্ছে ফোল্ডার স্ট্রাকচার। তুমি রিপোজিটরিতে সব ডকুমেন্ট কি অ্যামালগামেটেড করে প্রিজার্ভ করবে, নাকি না ম্যাম, আলাদা 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 করবে? আলাদা আলাদা ফোল্ডার কিন্তু খুঁজে পাবো না। খুঁজে পাওয়া যাবে। তো ওই রিপোজিটরি প্রত্যেকটা অর্গানাইজেশন তাদের রিপোজিটরিতে জন্য একটা আসলে ডকুমেন্ট যে প্রিজার্ভ হবে বা ডকুমেন্ট ট্রানজেকশন অনুযায়ী বিভিন্ন কাজের আলাদা আলাদা ফোল্ডার তারা ক্রিয়েট করে রিপোজিটরিতে ক্রিয়েট করে দেয়, এবং সেই অনুযায়ী ভিন্ন ভিন্ন ফোল্ডারে বিভিন্ন রিলেটেড ডকুমেন্ট গুলো সেভ হয়। ঠিক আছে? এখন এই ফোল্ডার স্ট্রাকচারটা কেমন হবে এইটা তোমাকে কিন্তু চিন্তা করতে হবে। এটা তোমার প্রতিষ্ঠানের যে অর্গানোগ্রাম সেরকম হতে পারে, যেমন ঢাকা ইউনিভার্সিটি অর্গানোগ্রামের মধ্যে প্রথমে ভিসি অফিস, তারপরে প্রভিসি অফিস, প্রভিসি একজন অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ দেখে, তার আন্ডারে ধরো হাউজিং, তার আন্ডারে ধরো এস্টাবলিশমেন্ট, তার আন্ডারে ইলেকট্রিসিটি, গ্যাস, বিদ্যুৎ সব। আরেকজন আছে একাডেমিক, তিনি এই যে ভর্তি সংক্রান্ত কার্যক্রম, শিক্ষক নিয়োগ সংক্রান্ত কার্যক্রম, বিভিন্ন একাডেমিক যে ডিসিশন সেগুলো দিয়ে থাকেন। তো এই যে স্ট্রাকচার, এই অনুযায়ী যদি তুমি ফোল্ডারকে এই অনুযায়ী তুমি সাজাতে পারো, অথবা অন্যভাবে যদি কোনো ফাইলের স্ট্রাকচার তুমি করতে চাও অ্যাকর্ডিং টু অর্গানাইজেশনাল পারপাসেস, সেটাও তুমি করতে পারো, অথবা প্রজেক্ট বেসড ফোল্ডার স্ট্রাকচারও তুমি করতে পারো, অথবা এই তিনটার কম্বিনেশনে, অথবা যে কোনো দুইটার কম্বিনেশনেও তুমি ফোল্ডার স্ট্রাকচার করতে পারো। এখন কিভাবে তুমি ফোল্ডার স্ট্রাকচার ডেভেলপ করবে এটা কিন্তু তোমার অভিজ্ঞতা তোমাকে বলবে, অথবা তোমার প্রতিষ্ঠানে যারা কর্তা ব্যক্তি আছেন তারা তোমাকে গাইড করবে। আন্ডারস্ট্যান্ড? জি ম্যাম। জি ম্যাম। আমরা যদি একটা ওয়েবসাইট ভিজিট করি তাহলে সেখানে দেখতে পাই হোম বা এবং অনেকগুলো অপশন, এটাও কি ফুল রেস্ট্রাকচারের ভিতরে পড়ে? ফোল্ডার স্ট্রাকচার তুমি যখন ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকবা, তোমার ডিপার্টমেন্টে আসতে গেলে তুমি কিভাবে আসো? ম্যাম প্রথমে ডিপার্টমেন্ট সিলেক্ট করতে হয়, তারপরে না, প্রথমে ফ্যাকাল্টি। অনেক ভাবে আসা যায়। তুমি যদি ফ্যাকাল্টি থেকে ফ্যাকাল্টি হয়ে ডিপার্টমেন্টে আসো তাহলে খুব সহজ একটা পথ। ঠিক আছে? আবার তুমি ডিরেক্ট সার্চ দিয়েও আসতে পারো, সেটা সমস্যা নাই। কিন্তু ভেতরে বিহাইন্ডে কিন্তু একটা স্ট্রাকচার আছে, যে প্রথমে ফ্যাকাল্টি, তার আন্ডারে এই ডিপার্টমেন্ট, তারপর ডিপার্টমেন্টের আন্ডারে তোমার বিভিন্নতে ডিপার্টমেন্টে যারা একাডেমিক্স আছে, ডিপার্টমেন্টের বিভিন্ন কারিকুলাম, ডিপার্টমেন্টের ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, এভাবে কিন্তু এটাকে আবার ভাগ করা হয়। আন্ডারস্ট্যান্ড? ওইটা হচ্ছে ফোল্ডার স্ট্রাকচার। এটা কিন্তু ফ্রন্ট এন্ডে আমরা যখন সার্চ করি তখন আমরা এটা ফিল করবো না, কিন্তু ব্যাক এন্ডে এটা স্ট্রাকচারটা ডেভেলপ করে দেয়া আছে। আন্ডারস্ট্যান্ড? জি ম্যাম। তো বলছে যে দ্য ফোল্ডার স্ট্রাকচার অফ অ্যান ইলেকট্রনিক রেকর্ড ম্যানেজমেন্ট সিস্টেম উইল এক্সিস্ট উইদিন দ্য রিপোজিটরি, অর্থাৎ রিপোজিটরির মধ্যে তোমাকে একটা ফোল্ডার স্ট্রাকচার ডেভেলপ করে দিতে হবে, যার ফলে যেটা হবে, ইট উইল অ্যালাউ দ্য সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরস to systematically categorize where records will be archived within the system.
তুমি যদি একটা ফোল্ডার স্ট্রাকচার করতে পারো তাহলে যারা অ্যাডমিনিস্ট্রেটর আছে তারা কিন্তু বুঝবে যে কোন ওয়েবসাইটটা আমাকে কোন ফোল্ডারে রাখতে হবে বা কোন রেকর্ডটা কোন ফোল্ডারে রাখতে হবে। ঠিক আছে, তো এই ফোল্ডার স্ট্রাকচার কিসের উপর বেস করে বলবে সেটা করবে সেটা আমি একটু পরে বলেছি। ইউজিং এ হায়ারার্কিক্যাল ফোল্ডার স্ট্রাকচার উইল অ্যালাউ দ্য অ্যাডমিনিস্ট্রেটর টু set it up to either represent the organizational structure, business function based structure, project based structure, or property based structure, or represent a combination of all four structures to facilitate the archiving of records. বলছে তোমাকে তুমি যদি একটা হায়ারার্কিক্যাল মানে টপ ডাউন মানে ব্রডার থেকে স্পেসিফিক এভাবে করে তুমি যদি ফোল্ডার স্ট্রাকচার করো তাহলে ভালো। এবং এভাবে করতে গেলে যে বিষয়গুলো তোমার মাথায় আসতে হবে সেটা হলো অর্গানাইজেশনাল যে স্ট্রাকচার যেটাকে আমরা অর্গানোগ্রাম করি সেভাবে হতে পারে, অথবা তোমার ফাংশনালিটি অনুযায়ী হতে পারে, তোমার পারপাস অনুযায়ী হতে পারে, অথবা তুমি যেসব প্রজেক্ট মানে একটা অর্গানাইজেশনে থাকে সেসব প্রজেক্ট বেস হতে পারে, প্রপার্টি বেসড হতে পারে, অথবা এগুলোর কম্বিনেশনে হতে পারে। তবে এটা হায়ারার্কিক্যাল হলে ভালো, অর্থাৎ জেনারেল টু স্পেসিফিক। হায়ারার্কিক্যাল মানে হচ্ছে জেনারেল টু স্পেসিফিক। বুঝতে পেরেছো? জি ম্যাম। রেকর্ড গুলোর জন্য কোনো মানে ক্লাসিফিকেশন রুল ফলো করা হয় না? Sorry? কোনো ক্লাসিফিকেশন রুল বা এরকম? হ্যাঁ, ক্লাসিফিকেশন তো আমি বলেছি, আগে তোমাকে ফোল্ডার স্ট্রাকচার তৈরি করতে হবে এবং ফোল্ডার স্ট্রাকচারটা তৈরি হবেই তোমার ক্লাসিফিকেশনের মাধ্যমে, সেটাও আমরা আসতেছি। এই যে এখানে আছে ক্লাসিফিকেশন। প্লিজ বি মিউটেড, বি মিউটেড, বি মিউটেড। না বাইরে। ফোল্ডার স্ট্রাকচারটা আসলে তুমি চিন্তা করবে তখন যখন তোমার একটু আগে যে বলছিলে যে ক্লাসিফিকেশন করতে হবে না। হ্যাঁ, ক্লাসিফিকেশন না করলে তো তুমি আসলে ফোল্ডার স্ট্রাকচার দাঁড় করাতে পারবে না। ঠিক আছে, তো তোমার যত ধরনের রেকর্ড আছে এগুলো আসলে এগুলো তোমার ক্লাসিফিকেশন করতে হবে এবং এই ক্লাসিফিকেশন করার মাধ্যমেই একটা রেকর্ড তার রিলেটেড ফোল্ডারে খুঁজে পাবে, জায়গা পাবে, সহজ হবে। ক্লাসিফিকেশনের পাশাপাশি আরো দুটো বিষয় আছে, ইন্ডেক্সিং এন্ড মেটাডাটা। আমরা যত ফিজিক্যাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ড হ্যান্ডেল করি, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই প্রত্যেকটা জিনিসকে কোথাও সংরক্ষণ করার পর সেটাকে খুঁজে বের করার জন্য একটা ইন্ডেক্সিং সিস্টেম ডেভেলপ করতে হয়। যেমন ঢাকা ইউনিভার্সিটিতে যত বই আছে এগুলোকে খুঁজে বের করার জন্য আমাদেরকে কি করতে হয়? ক্যাটালগ সার্চ করতে হবে। একটা ক্যাটালগ তৈরি করতে হয়। ক্যাটালগটা মূলত এক ধরনের কি ইন্ডেক্স। ঠিক আছে, তো এই ক্যাটালগের মধ্যে কি থাকে? কিছু তথ্য থাকে, বইয়ের লিস্ট থাকে, বইয়ের টাইটেল থাকে, ডকুমেন্টের কিছু তথ্য থাকে। ঠিক আছে, তো একটা ডকুমেন্টের কি কি তথ্য রাখবো এটা কিন্তু প্রিডিটারমাইন্ড। ঠিক আছে, এই যে একটা ডকুমেন্টের বিভিন্ন তথ্য এটাকে আমরা কি বলি? মেটাডেটা। ঠিক আছে, তো ওইটার বই হতে পারে, ওটা কোনো ম্যাপ হতে পারে, যেটাই হোক। এই যে তুমি ক্লাসিফিকেশন জানবে এবং প্রত্যেকটা ডকুমেন্টের কিছু স্পেসিফিক ইনফরমেশন তোমাকে ডেটাবেসকে জানিয়ে দিতে হবে যে এইটার ক্রিয়েটর কে, এটা কবে ক্রিয়েট হয়েছে, এটার সাবজেক্ট ম্যাটার কি, এই বিষয়গুলো তোমার জানাই দিতে হবে। তো তুমি যখন সিস্টেম ডেভেলপ করবে তখন প্রত্যেকটা রেকর্ডের জন্য তোমার কি কি ফিল্ডে তুমি ইনফরমেশন নিবে সেই ফিল্ড গুলো তোমাকে সিলেক্ট করে দিতে হবে। তোমাকে আসবে ইন্ডেক্সিং এর একটা পার্ট আছে। ডেটাবেস যখন ক্রিয়েট করা হয় তখন একটা রেকর্ড যখন ডেটাবেসে ইন করতে হয় তখন ওই একটা ইন্টারফেস আসে যেখানে কয়েকটা ফিল্ড দেয়া থাকে যে এই রেকর্ডের টাইটেল কি, এই রেকর্ডের অথর কে, এই রেকর্ডের সাবজেক্ট কি, এই রেকর্ড কবে হয়েছে, সাইনিং অথরিটি কে, এরকম কিছু ফিল্ড তোমাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তৈরি করে দিতে হবে যে হ্যাঁ আমি কোন কোন ফিল্ডে ইনফরমেশন নিব। তখন এই যে যিনি ডেটাবেসটা ডেভেলপ করবে বা ইলেকট্রনিক রেকর্ড ম্যানেজমেন্ট সিস্টেমটা যিনি যে আইটি অফিসার বা যে আইটি পার্সোনাল এক্সপার্ট এটা তৈরি করবে সে কিন্তু ইন্ডেক্সিং এর জন্য কিছু ফিল্ড ক্রিয়েট করে দিবে তোমাকে। এবং তোমার সিস্টেম ডেভেলপ হয়ে যাওয়ার পরে
তুমি যখন ইন্ডিভিজুয়াল রেকর্ড সেভ করতে যাবে তখন ওই ফিল্ডে ডেটা দিয়ে তারপর একটা রেকর্ডকে তোমার সেভ করতে হবে। সুতরাং ক্লাসিফিকেশন, ইন্ডেক্সিং এবং মেটা ডেটা তোমার ইলেকট্রনিক রেকর্ড ম্যানেজমেন্টের জন্য খুব জরুরি বিষয়। এখানে তোমাকে চিন্তা করতে হবে যে যিনি তোমার ইলেকট্রনিক রেকর্ড ম্যানেজমেন্ট সিস্টেম যেগুলো আছে, ডেটাবেস বলো বা যে সফটওয়্যার বলো, সেগুলোতে কিন্তু একটা ইন্ডেক্সিং সিস্টেম আছে, একটা ইন্টারফেস আসবে। তুমি যখন কোনো রেকর্ড সেভ করতে যাবে, এই রেকর্ডের কিছু ডেটা, মেটা ডেটা তোমাকে দিতে হবে। তো তুমি অ্যাজ এ রেকর্ড ম্যানেজার, তুমি যখন আইটি অফিসার তোমার জন্য কোনো সিস্টেম ডেভেলপ করতে আসবে, তোমাকে কিন্তু বলে দিতে হবে যে রেকর্ডের কোন কোন ফিল্ডে তুমি ইনফরমেশন দিতে চাও। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি ম্যাম। প্রথমে তোমার সিস্টেম ডেভেলপমেন্ট ফেজ, এখানে তুমি ফিল্ড সিলেক্ট করে দিলে যে হ্যাঁ আমি একটা ডকুমেন্টের টাইটেল রাখবো, এটার অথর রাখবো, আমি এটার সাবজেক্ট রাখবো, আমি এটার মানে সাইনিং অথরিটি কে সেটা রাখবো, এটার ক্রিয়েশন ডেট রাখবো, এই 7-8টা ফিল্ড রাখবো। ঠিক আছে? তো তোমার আইটি এক্সপার্ট সেই ফিল্ড গুলো দিয়ে দিয়ে তোমার জন্য একটা ইন্ডেক্সিং মডিউল তৈরি করে দিবে, এবং পরবর্তীতে এই সিস্টেমে তুমি যখন কোনো রেকর্ড আপলোড করতে যাবে তখন ওই রেকর্ডের যে রিলেটেড ফিল্ডে তোমার ইন্ডেক্সিং এর যে ফিল্ড গুলো তৈরি করা আছে সেখানে তোমাকে ডেটা দিয়ে তারপরে রেকর্ডটাকে প্রিজার্ভ করতে হবে। আন্ডারস্ট্যান্ড? জি ম্যাম, আমাদের ওপিডি তাহলে তো এরকম। হ্যাঁ, তাহলে তুমি যদি এই করতে চাও, তুমি যদি কোনো সিস্টেম ডেভেলপ করতে চাও, তাহলে তোমাকে প্রথমে রেকর্ডের ক্লাসিফিকেশন জানতে হবে যে তুমি কতগুলো, একটা প্রতিষ্ঠানে কত ধরনের রেকর্ড আছে এবং এগুলোকে কিভাবে ক্লাসিফাই করা হচ্ছে। ফাইন্যান্সিয়াল রেকর্ড, তারপরে ধরো তোমার হিউম্যান রিসোর্স রেকর্ড, তারপরে ধরো তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ রেকর্ডস, এভাবে তুমি বিভিন্ন ক্লাসে এগুলোকে ভাগ করতে পারো। ঠিক আছে? দেয়ার মাইট বি আদার ডিভিশনস, এবং এগুলোর ইন্ডেক্সিং এর ক্ষেত্রে তুমি কি কি ইনফরমেশন দিবা সেগুলোও তোমার একটা চার্ট থাকতে হবে, এবং ওই যে ইনফরমেশন গুলো দিবে সেগুলোই হচ্ছে তোমার কি মেটাডেটা। ঠিক আছে? আর আমরা তো মেটাডেটা সম্বন্ধে আমাদের ফিল্ডে আমাদের নলেজ আছে, যে আমরা জানি যে ডাবলিন কোর মেটাডেটা বলে একটা বিষয় আছে, যে প্রত্যেকটা রেকর্ডের বা ডকুমেন্টের 15টা এরিয়া, 15টা এরিয়াতে আমরা রেকর্ড আসলে এরিয়াকে আমরা আইডেন্টিফাই করা হয়েছে, যেগুলো একটা রেকর্ড বা ডকুমেন্ট প্রিজার্ভেশন, ইলেকট্রনিক্যালি প্রিজার্ভেশনের ক্ষেত্রে ওই ইনফরমেশন গুলো আমরা দিয়ে তারপরে ওই ডকুমেন্টটাকে কোনো সিস্টেমে সংরক্ষণ করি। তো এই যে মেটাডাটা, ইট ইজ রিকোয়ার্ড ফর ইন্ডেক্সিং। বুঝতে পেরেছো? জি ম্যাম। আর ইন্ডেক্সিং কেন জরুরি? তুমি কোনো একটা রেকর্ড যদি কোনো একটা সিস্টেমে প্রিজার্ভ করো এবং সেটা যদি ইন্ডেক্সিং এ করে রাখো, অর্থাৎ কিছু ইনফরমেশন তার সেটাকে সার্চ আউট করার জন্য কিছু ইনফরমেশন ইন্ডেক্সিং করে রাখো, ইন্ডেক্স করে রাখো, তুমি যখন পরবর্তীতে রেকর্ডটা খুঁজবে তখন কিন্তু ডেটাবেজ যে ডেটাটা, যে ইনফরমেশনটা দিয়ে তুমি কোনো রেকর্ড খুঁজছো সেই ইনফরমেশনটা হ্যালো, জি ম্যাম, শুনতে পাচ্ছি। আমি তো ডিসকানেক্ট হয়ে গেলাম। দেখা যাচ্ছে স্ক্রিন? জি ম্যাম। তাহলে ক্লাসিফিকেশন, ইন্ডেক্সিং এন্ড মেটাডাটা কেন প্রয়োজন বুঝতে পেরেছো? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, আমি তোমাদের বোধহয় আগেও বলেছি যে আমরা গুগলে এত এত ওয়েব পেজ আমাদেরকে শো করে, আমি একটা শব্দ লিখে দিলে 1000, 2000, 1 লক্ষ, 2 লক্ষ পেজ শো করে। এই যে সে কিভাবে এটা করেছে, তার একটা ইন্ডেক্স আছে। তার একটা ইন্ডেক্স আছে। সে তার প্রথম কাজ হচ্ছে তুমি যে শব্দটা তার ওই যে সার্চ ইয়ের মধ্যে, বারের মধ্যে লিখে দাও, সেই শব্দটা সে তার ইন্ডেক্সে ম্যাচ করে যতগুলো ডকুমেন্টের সাথে এই শব্দটা সে পায়, সে ততগুলো ডকুমেন্ট সে তোমাকে
শো করে। তার মানে কি, গুগলে যখন কোনো কিছু অ্যাড হয় তখন প্রথম হচ্ছে ওই ডকুমেন্টের কিছু ইনফরমেশন সে কিছু কোড মানে কিওয়ার্ডস সেইখান থেকে সে সিলেক্ট করে ইন্ডেক্সে অ্যাড করে রাখে, অ্যালফাবেটিক্যাল একটা ইন্ডেক্স তৈরি করে রাখে। যখন কেউ কিছু সার্চ করে তখন প্রথম কাজ হচ্ছে ওই যে কিওয়ার্ডটা দিয়ে কেউ সার্চ করছে সেই কিওয়ার্ডটা সে ইন্ডেক্সে ম্যাচ করে এবং যতটা পেজে সে ম্যাচ করতে পারে ততটা পেজ সে ডিসপ্লে করে। আন্ডারস্ট্যান্ড? সুতরাং জি ম্যাম। ইলেকট্রনিক্যালি যখন আমি কিছু প্রিজার্ভ করতে যাব তখন প্রত্যেকটা ডকুমেন্টের কিছু কিওয়ার্ডস, মূল শব্দ আমাকে ইন্ডেক্স করে রাখতে হবে। ওকে জি ম্যাম। ওকে। তো এখানে বলছে অল রেকর্ড শুড বি ক্লাসিফাইড এন্ড ইন্ডেক্সড ইউজিং মেটাডাটা, thereby allowing them to be easily retrieved at the later date using a search mechanism. মানে প্রত্যেকটা ডেটাবেস থেকে ইনফরমেশন সার্চ করার যে একটা অপশন থাকে, এই সার্চ করার সুবিধার জন্য আগে তোমাকে কি করে রাখতে হবে, প্রত্যেকটা ডকুমেন্টের কিওয়ার্ড গুলো ইন্ডেক্স করে রাখতে হবে। আন্ডারস্ট্যান্ড? জি ম্যাম। So বলছে metadata should contain information about the record such as the author, the record title, the date it was created, the subject of the record, and the department where the record originates, among other information, এবং আরো ইনফরমেশন থাকতে পারে। If a record is properly classified and indexed, then it can be easily found using search and retrieval mechanisms by users within the organization. যদি প্রপারলি ইন্ডেক্স করো তুমি মেটাডাটা ইউজ করে, তাহলে যে কোনো রেকর্ড যে কোনো সময় তুমি খুঁজে পাবে। আর যদি প্রপার ইন্ডেক্সিং ফলো না করো সেক্ষেত্রে তুমি তোমার রিকোয়ার্ড ইনফরমেশনটা হয়তো খুঁজে নাও পেতে পারো। ঠিক আছে? তো জি ম্যাম। এখানে ক্লাসিফিকেশন বা ইন্ডেক্সিংটা কতটা জরুরি তোমাদেরকে আমি বলি। তুমি যখন একটা সিস্টেম ডেভেলপ করবে শুরু থেকেই যে এটা একটা 100% পারফেক্ট সিস্টেম হবে এমন না, সিস্টেম কিন্তু ডে বাই ডে এটা ডেভেলপ। ঠিক আছে? তো আমি এক সময় আমাদের একজন পিএইচডি ক্যান্ডিডেট আছেন শফিক ভাই, উনি আইসিডিডিআরবি তে জব করেন। তো উনি এসে আসলে এক সময় একটা গল্প করলেন যে আইসিডিডিআরবি অথরিটি তো আইসিডিডিআরবি তে তো আসলে ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেক রিসার্চার কাজ করে, তাদের আবার অনেক রিসার্চ পাবলিকেশনও হয়। তো ওদের ওই রিসার্চ পাবলিকেশন গুলো সবকিছু অটোমেটেড, কে কি রিসার্চ করলো, কোন সাবজেক্টে রিসার্চ করলো, কবে পাবলিশ হলো, অথর কারা, কি বিষয়ে রিসার্চ হলো, সবকিছুই তারা জানতে পারে। তো এক সময় আইসিডিডিআরবি অথরিটি জানতে চাইলো যে যারা রিসার্চ করছে তাদের মধ্যে ফিমেল এবং মেইলের রেশিও কি, কেমন। কিন্তু তারা তাদের ডেটাবেস সার্চ করে এটা করতে পারলো না, কারণ অথরের নেম দেখে তো সবসময় বোঝার উপায় নাই যে সে মেল কি ফিমেল। আর প্রত্যেকটা অথরের নাম দেখে দেখে মেল ফিমেল যাচাই করে হাজার হাজার ডকুমেন্ট থেকে মেল ফিমেলের সংখ্যা বের করা কি সম্ভব? জেন্ডারটা থাকতে হবে মেটাডাটা। রাইট। তাদের ইন্ডেক্সিং এ জেন্ডারের কোনো ফিল্ড ছিল না। বুঝতে পেরেছো? পরবর্তীতে তারা তাদের সিস্টেমটাকে ডেভেলপ করে ওখানে জেন্ডার একটা ফিল্ড অ্যাড করেছে। তার মানে তখন থেকে পরবর্তীতে যত অথর নাউনটা একটু শিখো, আমি আসছি, নাউনটা শিখো, নাউনটা বের করো। তো আগে যেগুলো রিসার্চ তাদের অ্যাড হয়েছে দ্যাট ইজ মানে কি বলবো আনকাউন্টেবল ইন টার্মস অফ জেন্ডার। কিন্তু যে সময় তারা এই মানে নেসেসিটিটা ফিল করলো যে জেন্ডার ওয়াইজ তাদের ইনফরমেশন থাকা উচিত, তারপরে তারা কি করলো, তারা তাদের সিস্টেমে ইন্ডেক্সিং এর সময় আরেকটা ফিল্ড অ্যাড করলো, সেটা হচ্ছে জেন্ডার। তো বুঝতে পারছো এখন বিষয়টা কেমন, যে তুমি তুমি যখন সিস্টেমটা একটা সফটওয়্যার দাঁড় করাচ্ছো বা একটা ডেটাবেস ক্রিয়েট করছো তখন ইন্ডেক্সিং এর জন্য কিছু ফিল্ড তোমাকে সিলেক্ট করতে হয়। তারা যখন ফিল্ড সিলেক্ট করেছে তারা অনেক কিছুই করেছে কিন্তু জেন্ডার ফিল্ডটা রাখেনি। এখন তারা তাদের ওখানে জেন্ডার ফিল্ডটা আবার অ্যাড করে নিয়েছে। আন্ডারস্ট্যান্ড? জি ম্যাম। তাহলে ক্লাসিফিকেশন, ইন্ডেক্সিং এন্ড মেটাডাটা ইট ইজ ইম্পর্টেন্ট ফর সার্চিং ইন ফিউচার। তুমি যখন সিস্টেম ডেভেলপ করে ফেলবে পরবর্তীতে কোনো কিছু যেগুলো প্রিজার্ভ করেছো সেগুলো থেকে কোনো ডেটা যদি তোমাকে রিট্রিভ করতে হয় সেই কাজটাকে সহজ করার জন্য ইন্ডেক্সিং ইউজিং মেটাডাটা। আন্ডারস্ট্যান্ড? তো
এরপরে যেটা সেটা হচ্ছে ক্যাপচারিং এন্ড ডিক্লারিং রেকর্ডস। তোমার রেকর্ড ম্যানেজমেন্ট সিস্টেম যেটা, যে ডেটাবেস সিস্টেম বা সফটওয়্যার, সেটাতে তোমার আসলে প্রোগ্রামিং করা থাকবে এমন ভাবে যে তোমার সিস্টেমে যত কিছুই আপলোড হোক বা যত কিছুই ক্রিয়েটেড হোক, তার মধ্যে কোনটা রেকর্ড হবে এবং পার্মানেন্টলি প্রিজার্ভ করতে হবে সেটা সিস্টেম বুঝবে। ঠিক আছে, কোন রেকর্ডটা পার্মানেন্টলি প্রিজার্ভ করতে হবে, কোনটা হবে না, সেটা সিস্টেমকে বলে দিতে হবে। তো সেটাকে বলছে ক্যাপচারিং এন্ড ডিক্লারিং রেকর্ডস। তো বলছে an electronic record management system needs a method for automatically capturing and declaring records. তো আসলে যারা এই রেকর্ড ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করে বা যারা রেকর্ড ম্যানেজ করে, তারা এগুলোর সাথে খুবই বা তোমরাও যখন কাজ করবে তখন তোমরা বুঝে যাবে যে কোনটা রেকর্ড হবে, এটা তুমি তোমার সিস্টেমকে বলে দিবে। তাহলে সিস্টেম অটোমেটিক্যালি, অর্থাৎ একটা প্রোগ্রামিং সেট করে দিবে যে এই ধরনের অ্যাপ্লিকেশন গুলো হবে আমাদের রেকর্ড, এর বাইরে কিছু হলে সেটা রেকর্ড হবে না। তাহলে একটা সিঙ্গেল আসলে কি বলবো, যে কোয়ারিতেই তোমার সিস্টেম বোঝে যাবে যে কোনটা রেকর্ড হবে, বা একটা সিঙ্গেল প্রোগ্রামিং এর মাধ্যমেই তোমার সিস্টেমকে বোঝানো যাবে যে কোনটা রেকর্ড হবে কোনটা রেকর্ড হবে না। এখানে একটা এক্সাম্পল দিয়েছে যে ধরো কোনো অর্গানাইজেশন তার যারা ক্লায়েন্ট আছে তাদের কাছে থেকে কিছু ফর্মের মাধ্যমে ইনফরমেশন নেয়। ঠিক আছে, এবং ফর্মটা যখন প্রপারলি সাবমিটেড হয় তখন সে ইউজারকে একটা রিপ্লাই দেয় যে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি submitted, or your application is successful, or you have successfully submitted your application. এরকম কিছু ফিডব্যাক আমরা পাই না যখন আমরা অনলাইনে কিছু ফর্ম ফিল আপ করি? জি ম্যাম। বা তোমরা যখন অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছো, সাকসেসফুলি যখন সাবমিট করেছো, তখন তোমাকে একটা অ্যাকনলেজমেন্ট লেটার দেওয়া হয়েছে না, যে ইওর অ্যাপ্লিকেশন ইজ সাকসেসফুল, নাও ইউ হ্যাভ টু ডু দিস, মানে টাকা দিতে হবে বা এইসব জি ম্যাম। করতে হবে। তো এই যে তুমি ইনিশিয়াল ফর্মটা ফিল আপ করেছো, এই ফর্মটা ডকুমেন্ট হবে কি হবে না সেটা কিন্তু সিস্টেমকে বলে দেয়া। যদি এই ধরনের ফর্মগুলো সাধারণত পার্মানেন্টলি প্রিজার্ভ করা হয়, তো সিস্টেম জানে যে একজন যখন একটা ফর্ম ফিল আপ করে সাবমিট করে, তখন এটা যদি সাকসেসফুল হয় তাহলে সে রিসিভ করে, আর যদি সাকসেসফুল না হয় তাহলেও কিন্তু সে তোমাকে রিমাইন্ডার দেয় যে কিছু রিকোয়ার্ড ফিল এখনো গ্যাপ আছে, তাই না? জি ম্যাম। হ্যাঁ, তো যখন এরকম ফর্ম ফিল আপ করা হয় তো সিস্টেম জানে যে এই ধরনের ফর্ম গুলো হচ্ছে রেকর্ড হবে, তখন সে সেটাকে প্রিজার্ভ করে, এবং তোমাকে যে অ্যাকনলেজমেন্ট লেটারটা দিল সেটাও কিন্তু সে প্রিজার্ভ করে রাখে। ঠিক আছে, কারণ পরবর্তীতে তুমি যদি অ্যাকনলেজমেন্ট লেটারটা হারিয়ে ফেলো, পরবর্তীতে আবার অ্যাকনলেজমেন্ট লেটার নেওয়া যায় না ওখান থেকে? জি ম্যাম, যায়। তাহলে কিভাবে নেওয়া যায়? কারণ সে সেটাকে প্রিজার্ভ করে রাখে। সেভ করে ঠিক রাখ। আছে, হ্যাঁ। তো এটাই বলেছে, ফর এক্সাম্পল টেক অ্যান অর্গানাইজেশন দ্যাট প্রসেসেস ফর্মস অ্যান্ড সেন্ডস আউট অ্যাকনলেজমেন্ট লেটার্স টু ক্লায়েন্টস. Once they receive and process the client's form, it will become a record of the interaction with the client. যখন এই ধরনের কোনো ফর্মে কাজ হয় তখন এটা আসলে সিস্টেমটা কি করে, একটা রেকর্ড হিসেবে ধরে নেয়। এবং এই ফর্মের পাশাপাশি the subsequent acknowledgement letter they send out will be another document, and that also becomes a part of the record of the interaction with that particular client. অর্থাৎ both the form and the acknowledgement letter become the record of that interaction or transaction. তোমার সাথে সিস্টেমের যে কাজকর্ম হলো, তুমি যে একটা ফর্ম ফিল আপ করলে এবং অ্যাকনলেজমেন্ট লেটার পেলে, এই দুটোকেই সিস্টেম রেকর্ড হিসেবে কি করবে, প্রিজার্ভ করবে, এবং এটা সিস্টেমকে বলে দিতে হবে প্রোগ্রামিং। বুঝতে পেরেছো? জি ম্যাম। জি ম্যাম। তাহলে ক্যাপচারিং এন্ড ডিক্লারিং রেকর্ডস ক্লিয়ার? আল্লাহ, সময় তো চলে যাচ্ছে। ম্যাম, আমাদের 10টা একটা ক্লাস আছে। হ্যাঁ, সেটাই তো দেখছি, আমার তো এত তাড়াতাড়ি কোথায় সময় চলে গেল। কত নাম্বার পয়েন্টে আছি, আমার তো অর্ধেকও হয় নাই, তাহলে কি হবে? আচ্ছা, রিটেনশন এন্ড ডিসপোজাল অফ রেকর্ডস। আমরা আগে ম্যানুয়াল রেকর্ডস বা জেনারেল রেকর্ড ম্যানেজমেন্ট সিস্টেমে দেখেছিলাম যে রিটেনশন এন্ড ডিসপোজাল। টেনশন পিরিয়ড। হ্যাঁ, তো এই যে রেকর্ড গুলো ডাটা সিস্টেমে তোমরা অনেকেই কি করছো, ফর্ম ফিল আপ করেছো, লক্ষ লক্ষ স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছে, সবাই কি সাকসেসফুল হয়েছে অ্যাডমিশনের জন্য? না ম্যাম। তো যারা সাকসেসফুল হয় নাই তাদের ইনিশিয়াল ফর্ম গুলো কি প্রিজার্ভ করার দরকার আছে? না।
তাহলে আমি যদি সিস্টেমকে বলে দিই যে অ্যাডমিশন টেস্টে যারা কোয়ালিফাই করবে এবং যারা অ্যাডমিশন পাবে তারা ছাড়া বাকিদের রেকর্ড 2 বছর রেখে তারপর রেজিস্টার করে ফেলতে হবে, সেটা সিস্টেমকে করলে সে বলে দিলে সে কিন্তু অটোমেটিক্যালি সেই কাজটা করে ফেলবে। বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। তাহলে সিস্টেমকে ওই ধরনের প্রোগ্রামিং করে দিতে হবে যে কোন রেকর্ডটা কতদিন থাকবে। তো ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে ধরো প্রায় এক এক ফ্যাকাল্টিতে 50-60 হাজার স্টুডেন্ট বা তারও বেশি স্টুডেন্ট পরীক্ষা দেয়। সবাই তো আর চান্স পায় না, চান্স পায় 2-3 হাজার। তাহলে 2-3 হাজার ফর্ম আমি রাখবো, বাকিগুলো আমি রাখবো, কারণ কেউ যদি ক্লেম করে যে আমি চান্স পেয়েছিলাম বা অমুক তমুক নানান কিছু করতে পারে, তো তার রেকর্ডটা আমি পরবর্তী 2 বছর রেখে তারপরে আমি কি করবো, ওগুলো ডিলিট করে দিব আমার সিস্টেম। তো কোনটা ডিলিট হবে কোনটা ডিলিট হবে না সেটা কিন্তু তাকে প্রোগ্রামিং করে বলে দিতে হবে। বলে দিলে সে অটোমেটিক্যালি একটা সার্টেন টাইম পরে রেকর্ড গুলো সিস্টেম থেকে অফ করে দিবে। ঠিক আছে? জি ম্যাম। তো বলছে ERM systems need to be able to retain records for a specific length of time depending on the nature of the records। এগুলো তো বলার কিছু না, এগুলো সাধারণ কথাবার্তা। এখানে একটা এক্সাম্পল আছে, দেখো যে বলছে যে considering a banking institution that offers members of the general public bank accounts, মানে জেনারেল পাবলিক কে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে অফার করে এরকম একটা ব্যাংকিং ইনস্টিটিউশন কথা ভাবো। এই ধরনের ব্যাংকিং ইনস্টিটিউশনের কোনো ক্লায়েন্ট যদি তার ব্যাংক অ্যাকাউন্টটা ক্লোজ করে দেয়, তাহলে তার অ্যাকাউন্ট রিলেটেড যে ইনফরমেশন গুলো সেটা কতদিন ওই ব্যাংক তার সিস্টেমে রাখবে, সেটা কিন্তু ব্যাংক একটা পলিসি আছে যে একজন অ্যাকাউন্ট হোল্ডার যদি তার অ্যাকাউন্ট ক্লোজ করে দেয়, তাহলে ক্লোজিং ডেট থেকে পরবর্তী 3 বছর বা 4 বছর বা 5 বছর সময় পর্যন্ত ওই সিস্টেমে অ্যাকাউন্ট হোল্ডারের ইনফরমেশন থাকবে, পরবর্তীতে ইনফরমেশন গুলো ডিলিট করে দিতে হবে। এটা সিস্টেমকে বলে দিলে সিস্টেম তাই করে। তো এটাই বলছে, লেট আস সে দ্য পিরিয়ড ফর কিপিং অ্যাকাউন্টস অন রেকর্ড আফটার দে আর ক্লোজড ইজ 7 ইয়ার্স। বলছে যে যদি অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার, কেউ বন্ধ করে ফেলে এবং কোনো একটা ব্যাংকের এক পলিসি হলো এই কেউ যদি ব্যাংক অ্যাকাউন্ট ক্লোজ করে ফেলে তাহলে তারপর থেকে 7 বছর পর্যন্ত ওই স্পেসিফিক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টের তথ্য রাখা হবে। তাহলে সিস্টেম কি করবে, ব্যাংক অ্যাকাউন্ট ক্লোজিং ডেট থেকে পরবর্তী 7 বছর অতিবাহিত হলে 7 বছর একদিন যেদিন হবে সেদিন থেকে তার ইনফরমেশন গুলো সে তার সিস্টেম থেকে ডিলিট করে দিবে। ওকে? তো আমার মনে হয় না আমি আর বেশি আসলে রান করা ঠিক হবে। আমি কোন পর্যন্ত আছি আমি একটু দেখি। রেকর্ড সিকিউরিটি। আমি তো হাফ ওয়েতেও আসতে পারি না। এখন কি করব? আরেকটা ক্লাস কি ঈদের আগে করা যাবে? জি ম্যাম। জি ম্যাম, অনলাইনে সমস্যা। আগামীকালকে একটা ক্লাস করতে পারো। এটা শেষ করে দিই, মানে একটা শেষ করে দিই, তাহলে সুবিধা হবে। বাবা আমাকে একটা কলম দিও তো। আচ্ছা আমি রোল কলটা করে ছেড়ে দিচ্ছি, তোমরা একটু তাহলে পরবর্তী পেজ গুলো পড়ে নিও। আমি এটা পাঠাই নাই, আমি পাঠাই দিচ্ছি তোমাদের ইয়েকে, ফাহাদকে পাঠাই দিচ্ছি। আচ্ছা একটু দ্রুত তোমরা রোল কলটা অ্যাটেন্ডেন্সটা দিও। 301, 302, Yes, ma'am. 303, 304, Yes, ma'am. 305, 306, ইয়েস ম্যাম। 307, 308, 309, Yes, ma'am. 310, Yes, ma'am. 311, 312, Yes, ma'am. 313, Present, ma'am. 314, Yes, ma'am. 315, ইয়েস ম্যাম। 316, 317, 318। Yes, ma'am. আচ্ছা 1 থেকে 18-র মধ্যে আর কেউ আছো? 1, যাদের নাম বলবো, 3, ম্যাম 3, 5, 7, 8, 11, 16, 9। মিউট